এক বিতর্ক, এরপরও যারা করবে তাদের আপনি বুঝবেন রাজনৈতিক স্বার্থে অথবা নিজের দৈন্যতার জন্য। আমি শেষ করে দিই, ৭১-এর ২৫শে মার্চ ইয়াহিয়া খান গণহত্যা চালানোর পর বাঙালি জাতির উপরে যে ভাষণ দিয়েছিল, সেই ভাষণে উনি পাকিস্তানের শত্রু হিসাবে একটি নাম বলেছিল, সেই লোকের নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান, বা আমরা যাকে বঙ্গবন্ধু বলি। ওনার লাইনটা এরকম, আপনি সার্চ লাইন অপারেশন কি নাম অনলাইনে সার্চ করে পাবেন, যে শেখ মুজিব ইজ এ ট্রেইটর টু দ্য নেশন, হি উইল নট গো আনপানিশড। এবং তাই তারা বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল মিয়ানওয়াল কারাগারে। আপনি শুনেন, 16 ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হলো, ভুট্টোর প্রধানমন্ত্রী হলো, ভুট্টো ইয়াহিয়াকে বলেছিল, ইয়াহিয়া তখনও চেয়েছিল বঙ্গবন্ধুকে ফাঁসি দেবে, কারণ তার রাগ এর কারণে বাংলাদেশ কি বলে পাকিস্তান ভাঙলো। তখন ভুট্টো বলেছে যে আমার ৯৯,০০০ সৈন্য ওখানে আটকা আছে, প্লাস তুমি তখন চলে যাবা, দেশ চালাতে হবে আমার, তুমি অকাজ করো না। তখন ভুট্টো উদ্যোগ নিলে বঙ্গবন্ধু ছাড়া পান, তারপরে 10 জানুয়ারি লন্ডন হয়ে ঢাকায় আসে। তো এটা হচ্ছে ইতিহাস। এর সঙ্গে ৭২ থেকে ৭৫-এ বঙ্গবন্ধুর শাসনামলের কোনো সম্পর্ক নাই। জিয়াউর রহমানের শাসনামল, বেগম খালেদা জিয়ার শাসনামল, শেখ হাসিনার বিভিন্ন সময়ের শাসনামল। শেখ হাসিনার শাসনামলে যে ভুল উনি করেছে, যে গণবিরোধী কার্যক্রম করেছে হাসিনা, তার আপনি আমার বড় সাক্ষী, যে আমার চাইতে কম সমালোচনা বাংলাদেশে বসে খুব কম লোক করেছে। আচ্ছা, আপনার কাছে আমি এই বিষয়ে শেষ করব, তার আগে যেতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বললো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কথা, মানে গোপন বিষয়গুলো কিন্তু ফাঁস করে দিয়েছে। এটা কিন্তু একেবারে যে সেই সরকারে আমরা নিশ্চয়ই শুনেছি যে 5 বছর 10 বছর 50 বছরও থাকতে বলেছে, তো সেরকম একটা নীল নকশা নিশ্চয়ই তাদের ছিল, এটা এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ করে দিল। তো আপনার কি মনে হয় যে আসলে এই মানে ডক্টর ইউনূস সরকার থাকতে চায় নাই, ভোট দিয়ে চলে গেছে এই জন্য, নাকি থাকতে পারে নাই? আপনার কাছে মানে আসিফের কথা অনুযায়ী কি মনে হচ্ছে? আপনি কি ছোটবেলায় কখনো গ্রামের হাটে গিয়েছেন? হ্যাঁ, অনেক বড় হাট হতো, সপ্তাহে 2 দিন। হ্যাঁ, ওই যে মেলা হয়তো, যে মেলা কারণ এখন তো অনেক উন্নত হয়েছে বাংলাদেশ, অনেক কিছু হয়। মেলা হতো, আমরা যেতাম ওই হাট মেলা, ওখান থেকে মাছ মাংস মানুষ কিনে আনতো, বা গরু ছাগল ইত্যাদি। তো মেলায় কারো গরু হারিয়ে গেলে ও অস্থির হয়ে যায়, ওর আর কোনো হুঁশবোধ থাকে না, কারণ একটাই সম্পদ জীবনে গরু। বা ধরেন কোনো নতুন জামাই বিয়ে হয়েছে, হাটে গেছে, তো নিয়ে গেছে তাকে কে জানেন? হাটে ওই ভদ্রলোককে নিয়ে গেছে তার ওয়াইফের বোনের ছেলে, মানে ভাগনা। ভাগনার নামও খালু জানে না। খালু গেছে গ্রামে হাটে গিয়ে হারিয়ে, তখন খালু বলছে হাটের মাঝখানে গিয়ে যে আমি কার খালু রে, বোঝেননি? মানে ওকে, ও নিজেকে খুঁজে বের করার জন্য, ও রাস্তা খোঁজার জন্য, ভাগনার নামও জানে না, এখন বলে আমি কার খালু রে। এই যে আসিফ, তারপরে আপনার যে নাহিদ, এই যে এনসিপি যেটা জামাতের যুব শাখা, এদের অবস্থা হয়েছে আমি কার খালু রে। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, আমি তা সেই জন্য তাদের ধন্যবাদ জানাই, কিন্তু তারা জামাতের ব্রেন ওয়াশে যেদিন থেকে বলা শুরু করেছে 5ই আগস্টের পর থেকে, 72-এর সংবিধান উড়িয়ে দেব, বঙ্গবন্ধু বলে কেউ নাই, তারপরে ওই যে আপনার একটা যে আরেকটা আছে কি নাম, সক্রেটিস বলে আবার অনেক চামচা তাকে, ওই যে তথ্য উপদেষ্টা হয়েছিল যে, আচ্ছা, ওই যে মাহফুজ আলম, কত বড় অসভ্য, কত বড় ইতর। একদিন একজন ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, রিমান্ডে নিতে হবে ওকে। সে বঙ্গভবনে ওত নিয়ে সে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনার ছবি নামিয়েছে। এবং আজকে ওদের এই ঘটনায় তো এই সরকারের প্রতি না, আমরা নাগরিকরা চিন্তা করছি, আমরা রিট মামলা করব। এবং এই যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস কি কি বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, তারপরে কি নাম আদিলুর রহমান শুভ্র, যেটা ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব লাগাতার বলছেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে ওনাদের কোনো অ্যাক্সেস ছিল না এবং ওনাকে অবাঞ্ছিত করে রেখেছিল। এবং এই যে শার্প শুটার স্নাইপার দিয়ে মানুষ হত্যা আন্দোলনের সময়, আপনি একটা জিনিস জানেন, এই এত বড় আন্দোলন এই প্রথম 90-তে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ধারাবাহিকভাবে শহীদ হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি শহীদ হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটি। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র শহীদ হয়নি, জাহাঙ্গীরনগরের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ জীবন দিয়েছে, অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে। আপনি তাদের এই জীবন আত্মত্যাগকে পুঁজি করে কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়, কিভাবে বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করা যায়, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত করদ রাজ্যে পরিণত করা যায়, এই জন্য আমার তেল কেনার অনুমতি নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখন কই তারা যারা স্লোগান দিত ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি? এখন যে ওয়াশিংটনের কাছে আমাদের গলা জমা দেওয়া আছে, কোন দেশ থেকে তেল কিনবো ওয়াশিংটনের পারমিশন নিতে হয়। সুতরাং স্টেটের সাথে ওরা আসলে কি কি করেছে সেটাও তো আমাদের এখন জানতে হবে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেবল 1 মাস কয়েকদিন হয়েছে, উনি মানুষের জন্য অনেক কিছু চিন্তা করছেন। এখন পর্যন্ত আমরা মনে করি যে তাকে আরো কিছুদিন যাক, তার কার্যক্রম করার সময় দিতে হবে। এবং আমি মনে করি ওনার উচিত হবে একটু দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এইগুলোর তদন্ত করা, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন রাষ্ট্রবিরোধী চক্রান্ত করতে না পারে। আর আমার বিএনপির কাছে একটা উদাত্ত আহ্বান বর্তমান প্রধানমন্ত্রী সহ, মুক্তিযুদ্ধের সেটেল ইতিহাসকে অহেতুক বিতর্কিত করে এটা জিয়াউর রহমানের প্রতিও সম্মান হবে না। আর বঙ্গবন্ধু জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ ইতিহাসের কাউকে কোনো সরকার ডিকটেশন দিয়ে বা কোনো আদালত রায় ঘোষণা করে কোনো ইতিহাস ঠিক করতে পারে না ভাই আপা। ইতিহাস যাই বলুক, শোনেন, আদালত যাই বলুক, আদালত যাই বলুক আর সরকার যাই বলুক, ইতিহাস ইতিহাসের মতো চলে। 100 বছর, এখন তো আমাদের কেবল 55 বছর, তাই না মুক্তিযুদ্ধে? 100 বছরে এই উপমহাদেশের মানুষকে শিখানো হয়েছিল 1757 থেকে 1857 যে মীর জাফর হচ্ছে দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা হচ্ছে দেশদ্রোহী, মীর জাফর মানে বিশ্বাসঘাতক। 100 বছর পর 1857 যখন হিন্দু মুসলিম সৈন্যরা এক হয়ে সিপাই বিদ্রোহ করলো, কার্ল মার্কস যাকে বলেছিলেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের পর ইতিহাস ঠিক হয় যে মীর জাফর হচ্ছে মীর জাফর, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, কুলাঙ্গার। সিরাজ হচ্ছে এই উপমহাদেশ বা এই বাংলার শেষ স্বাধীন নবাব, যিনি ব্রিটিশদের হাত থেকে আমাদের স্বাধীনতা রক্ষা করেছি। কাজে আমরা হয়তো থাকবো না, আমাদের ছেলেমেয়েরা হয়তো থাকবে বা তারপরের প্রজন্ম থাকবে। ইতিহাসের এই তর্ক, কুতর্ক, এই তর্ক করে বর্তমান প্রেক্ষাপটকে ঢাকবার প্রয়াস করা সঠিক হবে না। আপনার কি মনে হয় না এই যে আসিফ মাহমুদ, তারপরে আসিফ নজরুল, এদেরকে আসলে রিমান্ডে নেওয়া উচিত? এইসব তথ্য আসলে কি কি করেছে বাংলাদেশের বিরুদ্ধে নাকি বাংলাদেশের পক্ষে, এদের আসলে কি কি করেছিল তখন? আমি তো পরিষ্কার মনে করি বাকিগুলোকে রিমান্ডে হয়তো ওদের স্টেটমেন্টের পরে নিতে হবে, কিন্তু আসিফ মাহমুদকে এখনই গ্রেপ্তার করে তাকে রিমান্ডে এনে শুনতে হবে ডিপ স্টেটের কারা কারা বলেছিল আপনারা 29 সাল পর্যন্ত থাকবেন, কারা কারা সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী এই কাজে আপনাদের উৎসাহ দিয়েছিল, এই কথা তাকে বলতে হবে। এবং কি কি চেয়েছিল, ও যে বলেছে বিনিময় কি কি চেয়েছিল, সেই ডিপ স্টেট কি শুধু আমাদের দেশের ভিতরে না দেশের বাইরের কারা, এটা তদন্ত করা। গ্রেপ্তারও দরকার নাই, আমরা হয়তো কাউকে গ্রেপ্তার করা না, এটা একটি ইনকোয়ারি করে তাকে এনে ইনকোয়ারি করতে হবে, তার কাছ থেকে সব শুনতে হবে। এবং এই আসিফ মাহমুদ এনসিপির এমনি ছোট দল, তারপরও তাদের যে কয়টাই নেতা আছে কেউ যেন দেশ ত্যাগ না করতে পারে। সরকারের উচিত তাদের প্রত্যেকের দেশযাত্রার উপর নিষেধাজ্ঞা দেওয়া, কেউ যত পালিয়ে যেতে না পারে। এবং এই যে গত সরকারের যা উপদেষ্টা যারা ছিল, ইউনূস সাহেব জাপান গেছে, আসবে কিনা জানি না, যাই হোক, বাকি যারা আছে তাদের প্রত্যেকের দেশ থেকে নিষেধাজ্ঞা, এবং এটি তদন্ত হওয়া উচিত। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আলী রিয়াজ আছে না পালা গেছে তাও জানি না, এগুলা সহ প্রত্যেক উপদেষ্টা, বিশেষ সহকারী যা যা ছিল